হ্যালো, আসসালামু আলাইকুম। এখন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আসলাম। সেটি হচ্ছে সম্প্রতি ধর্ষণ। ধর্ষণের যে বিষয়টি খুব সামাজিক একটা ব্যাধির মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা কিছুদিন আগেই, এই তো সম্প্রতি মাস দুয়েক আগে, আমরা প্রত্যেকটা ব্যক্তি শঙ্কিত ছিলাম, শঙ্কায় ছিলাম করোনা ভাইরাস এসে করাল বা ভয়ঙ্কর থাবার কবলে কে না পড়ে এরকম একটা শঙ্কাতে সবাই ছিলাম আমরা। আল্লাহ তাআলা যাই হোক, যেভাবেই হোক, তার রহমতের, তার নিয়ামতের আলামতে আমাদেরকে মিনিমাম কিছুটা স্বাভাবিক হয়ে চলার জন্য তৌফিক দান করছে। কিন্তু নট অনলি আমার দেশ বাট অলসো সারা বিশ্ব যে ক্ষতির সম্মুখীন হয়ে আছে, তা কত বছরে পূরণ হবে বা কত বছর পরে সেখানে আবার পুনরায় ওই অবস্থানে ফিরে যেতে পারবে, তবে অ্যাকচুয়ালি কেউ আমরা মনে হয় কি আমরা বলতে পারতেছি না। তো পৃথিবীর এবং আমার দেশের এই অবস্থায়, এই ক্রান্তি লগ্নে সবচেয়ে বড় একটা শক্তি হচ্ছে তরুণ সমাজ, তরুণ শক্তি, যারা যে প্রজন্মটা এখন উঠে আসছে, যে প্রজন্মটা সামনে কর্মের স্বপ্ন দেখছে, সামনে নতুন জীবনের স্বপ্ন দেখছে, সেই প্রজন্মটা। আর সম্প্রতি দেখা গেছে সেই প্রজন্মেরই একটা করোনা ভাইরাসের থাবার চেয়েও ভয়ঙ্কর অবস্থানের মধ্যে আছে, যা শুধুমাত্র সেই সমাজটাকে না, আমার এই দেশটাকেও কলুষিত করছে, দেশের সংস্কৃতিকে কলুষিত করছে, দেশের ভাষাকে কলুষিত করছে, দেশের মাতৃত্বকে কলুষিত করছে, এই দেশকে কলুষিত করছে। আমাদের আসলে এটাকে ব্যাখ্যা করার মতো কি ভাষা আছে আমি জানি না, যে আমরা কেন ভাবতে পারি না আমার ঘরে যে মা, সেও একজন মহিলা, নারী জাত, আমার বোন, সেও নারী জাত। তাদের অসম্মান হলে যেমন নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকের যেমন অসম্মানিত হবে বা কষ্ট পাবে, সমস্ত নারীরাই এরকম কেউ না কেউ, কারোর সন্তান, কারোর বোন, কারোর মা। কেন সেই নরপশুগুলোর আসলেই এটা আমি অপরাধীর চেয়ে অপরাধমূলক জায়গাগুলোকে আসলে চিহ্নিত করা এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। অপরাধী তো অপরাধ সংগঠিত হওয়ার মোটিভ খুঁজে পায় বিধায়ী তো করে। তাই অপরাধীকে যে কোনো সময় শুধরে নেওয়া যাবে যদি অপরাধকে আইডেন্টিফাই করতে পারি আমরা। আমাদের মনে হয় বিষয়টা নিয়ে সামাজিকভাবে চিন্তা করা দরকার, রাষ্ট্রীয়ভাবেও চিন্তা করা দরকার, পারিবারিকভাবেও চিন্তা করা দরকার, প্রত্যেকটা ব্যক্তিকেও চিন্তা করা দরকার যে আমার অবস্থান থেকে কিভাবে এটাকে সুশীল একটা অবস্থানে নিয়ে যেতে পারি, যেটা সমাজের মধ্যে গ্রহণযোগ্য একটা অবস্থানে নিয়ে যেতে পারি, এবং সমাজ যাতে আর কলঙ্কিত না হয়। কারণ হাজার 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 মানুষ বর্তমানে তাদের দিন বা রুটি অর্জনের জন্য শঙ্কিত। লাখের উপরে লক্ষ লক্ষ মানুষ। বর্তমানে দেশের পরিস্থিতি অনেক খারাপ। আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকেই উঠে দাঁড়াতে হবে। হয়তোবা একটা সময় সবার চিন্তাধারা ছিল এরকম, বাবা আসতে তো করে দিবে। মনে রাখতে হবে এখন বাবার আর একা সম্ভব না যে করে দেবে, তাই আপনার কোনো একটা কাজ বাবা করে দেবে, আর তার দ্বারা একা সম্ভব না। কারণ
একটু ঘুরে দেখেন না, নিজের বাবার দিকে একটু তাকিয়ে দেখেন, বুঝতে পারবেন। তাই আমাদের সকলের উচিত দেশ, আমার মা, আমার পরিবার, আমার বাবা, সবচেয়ে যে বড় একটা বিষয়, এই দেশ হচ্ছে আমার মা। যে মাটিতে আমি বিচরণ করছি, যে মাটিকেও আমি কলঙ্কিত করছি, সেই মাটি আমার মা। আমার মায়ের উপরে আমি নিকৃষ্ট ন্যাক্কারজনক কাজের সাক্ষী দিচ্ছি, যা খুবই দুঃখজনক। কথাটা খারাপ শুনলেও আমি বলি, কারোর দ্বারা, কোনো সুস্থ ব্যক্তির দ্বারা কি সম্ভব মায়ের সামনে কোনো এইরূপ ধর্ষণের মতো কার্যক্রম মায়ের সম্মুখে করার? সমাজ কি সাপোর্ট করবে? আপনার বিবেক সাপোর্ট করবে? ধর্ম সাপোর্ট করে? আপনি পারবেন? তাহলে কেন বুঝেন না এই দেশটাও আমার মা? আপনি একটা নারীকে অসম্মানিত করছেন এই মাটির উপরে। একটাবার চিন্তা করেন, আপনি আপনার মায়ের বুকের উপরে এটা করলেন। ধিক্কার যে আপনার এই ভাবনাগুলো ভাবতে শিখেননি। কেন শিখেননি? তারও কারণ আছে। সেটা হচ্ছে আমাদের সামাজিক একটা মুষ্টিমেয় কিছু একটা গোষ্ঠীর প্ররোচনা, যারা মাথায় হাত বোলাচ্ছে, আপনাদের এগিয়ে দিচ্ছে, বাবার মানা করতেছে, বাবা বলতেছে বাবা যাস না, আর সমাজের সেই ব্যক্তিগুলোর কথায় বাবাকে অমান্য করে ঠিকই অগ্রসর হচ্ছে। আর ওই ব্যক্তিগুলা এটার জন্য প্রধান দায়ী আমি জানি। কারণ আমি যদি আমার সন্তানকে ইতিহাস সঠিক বলি, যে দেশ কত মানুষের রক্তের বিনিময়ে, কত মা বোনের ইজ্জতের বিনিময়ে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই ভূখণ্ডটুকু আমরা অর্জন করতে পারছি। তাই এই ভূখণ্ডটুকুকে সম্মানের সহিত ধরে রাখার দায়িত্ব প্রজন্ম থেকে প্রজন্মের। আমি মরলে আমার সন্তান সে মরে যাবে। তবে সঠিক ইতিহাস সঠিকভাবে আমার মনে হয় ব্যাখ্যা করা সকলের কাছে এখন দরকার। আর যেমন আমি আমার কথা বলি, আমি আমার বাবার কাছ থেকে শুনতাম অনেক কষ্ট করে তারা বড় হয়েছে, লেখাপড়া করছে, অনেক কষ্ট করে আজকের এই অবস্থানে আসছে, বাবা সবসময় বলতো। কিন্তু বর্তমানে আমি জানি বাবারা কি বলে জানেন? বাবা চিন্তা করে না বহু টাকা আছে, আমি আগে থেকে জমিদার ছিলাম, অথচ দেখা গেছে যে পূর্বপুরুষ মুচি ছিল। এইরূপ বাবার সন্তানেরাই সমাজের কীট হয়ে দাঁড়িয়েছে। যে বাবা মায়েরা নিজেদের পায়ের নিচের মাটিটুকুকে সম্মান দেয় না, যে বাবা মায়েরা নিজের সন্তানকে যে একজন মানুষ হিসেবে সমাজের গড়ে তুলতে হবে তার দায়ভার নিতে চায় না। আমি সেই বাবা মায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনার সন্তানকে আপনি সঠিকটা জানান, আপনার পরিচয়টুকু সঠিকভাবে তুলে ধরেন। আপনি কষ্ট করে তাকে আজকে এই অবস্থানে নিয়ে আসছেন, আপনার ঘাম ঝরছে, আপনার ঘাম ঝরা কষ্টের বিনিময়ে আজকে আপনার এই সন্তান এই অবস্থানে আসছে, সেটা তাকে বোঝানো, উপলব্ধি করানো। লজ্জা নাই এখানে। এখনকার কিছু বাবা আছে সন্তানের কাছে তার দুঃখের কথা বলতে লজ্জা পায়। সেই বাবাগুলো সমাজের জন্য একটা ব্যতিক্রমধর্মী কি বলে যে পিতৃত্ব নিয়ে আসছে। আর এই পশ্চিমা আদর্শকে আমাদের এই বাঙালি সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী যে মা বোনরাই আছেন না কেন, তাদেরকে একনিষ্ঠ সম্মানের জন্যই আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যেন আপনার দ্বারা কৃত কোনো কর্মের দায়ভার জাতি বহন না করে। আপনার
কাছে যা খুশি, আপনার কাছে যেটা বিনোদন, তা অন্যের বা তা অন্য কারোর কাছে বা অন্য কারোর জন্য জীবন নাশকারী বা ধ্বংসকারী কোনো পদক্ষেপও হতে পারে। তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা নিজেদেরকে প্রকাশ করছেন খুশির মাধ্যমে, আর যাটা আপনাদের কাছে মনে হচ্ছে আনন্দ, সেই জিনিসই কিন্তু কোনো একটা ধর্ষণকারীকে সৃষ্টি করছে। কারণ মনে রাখবেন, কোনো ব্যক্তি মায়ের পেট থেকে বা জন্মগ্রহণের পরে ধর্ষণকারী হিসেবে জন্ম নেয় না, সে মানুষই থাকে। ধর্ষণকারী হয় সমাজের বা সামাজিকতার অপব্যবহারের ফলে, আর সেই অপব্যবহারগুলো আপনাদের দ্বারা করা হচ্ছে। আপনাদের সম্মানিত অবস্থান থেকে আপনারা নিজেরা কিছু কিছু মা বোনেরা নিজেরাই সরে আসছে। হয়তোবা মুসলিমও সেই কিছু মা বোনদের জন্য সারা জাতি কলঙ্কিত হয়, আমারই দেশ কলঙ্কিত হয়, আমার সমাজ কলঙ্কিত হয়, সংস্কৃতি কলঙ্কিত হয়, বাঙালি জাতির ইতিহাস কলঙ্কিত হয়, 30 লাখ শহীদের রক্ত কলঙ্কিত হয়, মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলা ভাষা মাতৃভাষা আমরা পেয়েছি তা কলঙ্কিত হয়। সুতরাং প্লিজ নিজেদের অবস্থান থেকে নিজেদেরকেও আপনারা একটাবার দেখার চেষ্টা করেন। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন যে কেন কি হচ্ছে। কারণ আপনি কয়জন ধর্ষণকারীকে শাস্তি দাবি করবেন, বিচার দাবি করবেন, বিচার করাবেন? প্রত্যেক দিন হবে যদি সেই ধর্ষণের মোটিভ সমাজে বিচরণ করে। কারণ ধর্ষণ হচ্ছে শারীরিক চাহিদার একটি প্রতিফলন, আর এই প্রতিফলন যদি প্রকাশ্যে সমাজে বিচরণ করে তাহলে একজনকে ধমাবেন ধর 5 জন তৈরি হবে। তাই ধর্ষণকারীর বিচার করলেও সে মনে করে ধর্ষণকারীর বিচারে সে ফাঁসি শেষ। তাই বলে কি আপনি সমাজ থেকেও একদম শেষ করতে পারলেন না? পরের দিন আরেকজন সৃষ্টি হবে। কেন? কারণ যে লালসাটার সমাজে বিচার মানে এটা বিচারবিহীন বলা যায়, এটাকে বলা হয় যে মুক্ত পাখির মতো ডানা মেলে উঠছে, তা তো আর সৃষ্টি করবে রে ভাই। উঠতি বয়সটাকে আমরা যারা মায়ের অবস্থানে আছি, বোনের অবস্থানে আছি, উঠতি বয়সে সেই ছেলেগুলোকে আমরাই তো ক্র্যাজিনিসের দিকে বা ক্র্যাজিনিস পদক্ষেপ নেওয়ার জন্য বাধ্য করছি। প্লিজ, আল্লাহ তাআলা আপনাদের একটি সুন্দর চেহারা দান করছে। আল্লাহ তাআলা এটা কি বলে যে হুর বা পরীর যে মর্যাদা, সেই মর্যাদাও নারীদেরকে পৃথিবীতে দেওয়া হয়, বলাও হয় নারীরা পরী, হুর, পরী। এবং মা, বোন সমাজের একটি সম্মান। প্রত্যেকটা মানুষের ঘরে নারী হচ্ছে তার প্রথম সম্মান, যাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে ওই ঘর বা ওই সংসারের কর্তার। তাই আমি কর্তাদেরকেও বলবো, আমি জানি যে ওই কর্তাগুলো এই নারীদেরকে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখে না, কারণ এরা পশ্চিমা ভাবাদেশের, তো এরা স্বামীর চেয়ে বেশি নিজেদের সৌন্দর্যকে গুরুত্ব আরোপ করে। সারাদিন গাধার মতো খেটে আসার পরে স্বামীর দিকে না তাকিয়ে তারা নিজেদের চেহারায় ফেস পাউডার মারে।
আমরা জানতাম যে বা ইসলামী নিয়ম এটাই যে কোনো নারীর খুব আকর্ষিত চেহারা বা কোনো স্ত্রীর আকর্ষিত চেহারাটা সে স্বামী ব্যতীত যেন অন্য কেউ না দেখে বা দেখতে পারে, বা কোনো স্ত্রী বা বোন বা মায়ের চেহারা বা সৌন্দর্য বা কর্মকাণ্ড দেখে অন্য কোনো পুরুষ, পরপুরুষ বা যেটাকে বলা হয় যে আপনার পরিবারের বাহিরে কোনো পুরুষ ইস বা আফসোস, কারণ ওই যে সৌন্দর্যটাও বলাই হয়েছে নারী তো পরি, আর ম্যাগনেট নারী এবং পুরুষের সাথে চুম্বকের সম্পর্ক, আকর্ষণ এবং বিকর্ষণ। সো সুন্দরকে যদি নারীর ওই সৌন্দর্যকে যদি পুরুষ এটাকে কেবল অবলোকন করতে পারে, তবে ইস শব্দটা আলটিমেটলি আসবে। তো সেই শব্দটা ওর জন্য হারাম না, হারাম হচ্ছে যারা কন্ট্রোল করতে পারেনি তাদের জন্য। সো প্লিজ যারা কন্ট্রোল করতে পারতেছেন না, এটা পারবেন না, আর জানি এরা শেষ। এই তো আর এই নারী এরা সমাজের ভদ্র বেশি কোনো মা বোন বা স্ত্রী আর হতে পারবে না। এরা যে ঘরে আছে, যে ঘরের বউ হিসেবে আছে, সেই ঘর শেষ। এই নারীরা যারা যে বাবার মেয়ে হিসেবে আছে, সে বাবাও শেষ। যে ভাইয়ের বোন হিসেবে আছে, সে বোনও শেষ, সেই ভাইও শেষ। কারণ এদেরকে আর ভালো করা সম্ভব না। কিন্তু এদেরকে এখন কী বলে কন্ট্রোল করতে হবে, কর্তাদেরকে, যেন আপনার ওই মা বা বোনের এমন কোনো কর্মকাণ্ড দেখেছেন আপনার পাশের বাড়ির ছেলেটা কোনো যৌন লালসায় মানে লোভাতুর না হয়, ইস বা এটা কী বলে যে উঠতি বয়সের যে চৌম্বকীয় আকর্ষণ, সেই আকর্ষণে যেন আকর্ষিত না হয়। আর হলে এরূপ ধর্ষণ দিনের পর দিন ঘটতেই থাকবে। দৃষ্টি আকর্ষণ করছি এই ধর্ষণকে ঠেকানোর জন্য সমাজের প্রত্যেকটা জায়গা থেকে, নিজ ঘরেও আপনি আপনার নিজের ঘরের কর্মকাণ্ডে একজন ধর্ষণকারী তৈরি করতেছেন, আপনি নিজেও জানেন না। তাই ঘর থেকে শুরু করে সমাজ, এলাকা, জেলা, থানা, রাষ্ট্র সকলকেই নিজ নিজ অবস্থান থেকে একটু বিবেচনাপূর্বক দেখলেই ধর্ষণ মনে হয় রোধ করা সম্ভব হবে। সো এ বিষয়ে আর কথা বলবো না, তবে একটাই শুধু বলি, আজ যেন আমার মা, আমার বোন বা আমার স্ত্রী কোনো ইজ্জতহানির কর্মকাণ্ডের মধ্যে না পড়ে, ধর্ষিতা নাম যাতে না আসে। কারণ সম্মান হচ্ছে একজন নারীর কাছে হাজার হাজার কোটি টাকার চেয়েও মূল্যবান। তো সেটাকে রক্ষা করতে শিখুন। আমি সকলের প্রতি শুভকামনা রেখে এবং আমার ওই ভাইদেরকেও বলছি, এই দেশ আমার মা, তাই মায়ের সামনে একজন নারীকে ধর্ষণ করলে যে লজ্জাটুকু, এই দেশের মাটিতেও ধর্ষণ করলে সেইরূপ লজ্জাই আপনার জন্য। মনে রাখবেন, ধর্ষণ করছে, আর সেই স্মৃতির উপরে বেস করে আমাদেরকে মায়ের মুখের কথা মনে করে, বাবার স্মৃতিগুলোকে মনে করে, যাদের বাবা বেঁচে আছে, বাবার সেই কর্মে শেষে বাড়ি ফেরার সেই ঘর্মাক্ত চেহারা বা শরীরটা দেখে প্রতিনিয়ত আমাকে ভালো রাখার জন্য আমার মায়ের খেটে যাওয়া সংসারের জন্য করণীয় কাজকর্মগুলো দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা নিজেদেরকে
শ্রেষ্ঠ সন্তান হিসেবে চরিত্রবান একজন বাঙালি মুসলমান হলে সে মুসলিম ধর্মের আদর্শ, হিন্দু হলে হিন্দু ধর্মের, বৌদ্ধ হলে বৌদ্ধ ধর্মের, প্রত্যেকটা ধর্মেরই যে মূল নীতি বা আদর্শগুলো আছে সবগুলোর নীতি একটাই, আগে মানুষ হও। মনুষ্যত্বটা ধর্মের খুব কাছাকাছি। তাই মনুষ্যত্বকে জাগ্রত করে এই পৃথিবী, আমার এই দেশ, সমাজের আস্থা করে মানুষগুলো সকলের উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করি। আর আমার বোনকে গায়ে হাত না দেই, কারণ ওই বোনও কোনো একটা দিন মা হবে, যে মায়ের গর্ভে কিন্তু আপনার জন্ম হয়েছে। সো আল্লাহ তাআলার অশেষ এই কার্যক্রিয়াকে, যে নারী মা জাতি, এই কার্যক্রিয়াকে সম্মান করে, ইসলাম ধর্মের প্রতি সম্মান করে, নারীদের জন্য বর্ণিত ইসলামের নিয়ম অনুযায়ী যে সম্মান বা সম্মানিত করার জন্য যে নির্দেশনা রয়েছে, আমরা সেই দৃষ্টিতে তাদের দিকে তাকাই। আর আমার ধর্ষিতা সেই বোন বা মা, যেই হোক না কেন, নারী জাতি, তার জন্য সত্যি মানে দুঃখ প্রকাশ করলে এটা আমার জন্য কি বলবো, যে বোকামির পরিচয় হবে। কারণ এটা দুঃখ প্রকাশ করলেও এটাকে ভাষায় বলা যাবে না, কারণ যার হারিয়েছে সে জানে কি হারালো। তাই আমরা দুঃখ প্রকাশ করলে হবে না, আমাদেরকে তার পাশে থাকতে হবে। আমি হয়তোবা ফিজিক্যালি পারলাম না, ফিনান্সিয়াল পারবো না, তবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি আমার সেই মা বা আমি আমার সেই বোনের পাশে থাকবো। এবং আমার এই বোনটাকে ধর্ষিত হওয়ার বা ধর্ষণ করার বা যারা যুক্ত বা যারা কেন বা কী কারণে ধর্ষণ করা হয়েছে, সেই বিষয়গুলো থেকে আমরা কিছু শিক্ষা নেব, যে শিক্ষা জাতির জন্য একটা রোলস বলতে পারেন, যে আমরা যেন শিক্ষা নিয়েই একটা ঘটনার সৃষ্টি হতে হলে সেই সৃষ্টির একটা কি বলে, একটা কণা লাগে, একটা বিন্দু কণা লাগে, ঘটনার একটা বিন্দু কণা, যে কণা থেকে এটার উৎপত্তি। আমার ধারণা এই ধর্ষণেরও ওইরকম একটা কণা আছে, যে কণা থেকে এটা উৎপত্তি হয়েছে। আর আমাদের সেই কণাটাকে খুঁজে বের করতে হবে। আর যেন কোনো মা ধর্ষিত না হয়, বোন ধর্ষিত না হয়, সেটাকে নিশ্চিতকরণের জন্য আমাদের ওই কণাগুলোকে খুঁজে বের করতে হবে। আমি আমার পক্ষ থেকে সেই মা বোনদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি, যারা নিজেদের পায়ের নিচের মাটিটুকুকে সম্মান দিচ্ছেন না। মা বা বোন, আপনারা আমাদের কাছে সম্মানীয় একটা আলামত। আপনার সম্মানকে রক্ষা করা পুরুষ হিসেবে বা সন্তান হিসেবে, স্বামী হিসেবে, বাবা হিসেবে পুরুষের উপরে হচ্ছে গিয়ে শতভাগ অর্পিত। কিন্তু বর্তমানে সমাজটা কোথায় যেন হারিয়ে গেছে। আসলে কি বলবো, বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক,
এরপরে অনলাইনের আরও অনেকগুলো পোর্টাল আছে, যেগুলো হচ্ছে গিয়ে কিসের লাইকি, টিকটক, ইমো, এই যে লাইভ আপনাকে প্রদর্শন করার মাধ্যমগুলো আছে। আমার মনে হয় ওই বিন্দু কণার মধ্যে একটা কণা হচ্ছে এটা। আমরা সবাই তো দেখছি, আমরা জানি যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম গেলে দেখা যায় একটা নারী তার বেডরুমের ভেতরে সে বিভিন্ন পোস্ট বা এটা কী বলে, সে বিভিন্ন মোটিভ নিয়ে ছবি উঠে সেগুলোকে পোস্ট করতেছে। এখন কথাগুলো একটু অন্যদিকে যাবে, আপনারা কেউ অন্যভাবে নেবেন না। সেটা হচ্ছে নারী এবং পুরুষ একটা ম্যাগনেটের মাধ্যম, মানে মতো আর কি। এটা হচ্ছে পুরুষ একটা সুন্দরী নারী এবং পুরুষ একজন আরেকজনকে আকর্ষণ করে। একটা কিশোর বয়স থেকে একটা ছেলে যখন যৌবনে পদার্পণ করে, তখন তার কাছে এই ম্যাগনেটের আকর্ষণটা খুব ক্ষিপ্ত গতির হয়। তো ওই উঠতি বয়সের ছেলেটা যখন এরূপ কোনো প্রকার কার্যক্রম সে লাইভ দেখতে পারে, তখন তার ওই বিন্দুকণার প্রথম যৌন লালসার জন্ম হয়, যে লালসার কারণে ওই সুশীল বা ওই ভদ্রচিন্তার মানুষটা দিনে 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 একটা নরপশুতে তৈরি হয়। আমার মনে হয় এই নরপশুটা তৈরি করার পেছনে আমাদের এই বর্তমান সমাজের কিছু সংস্কৃতিকে আস্থা করে ফেলে দেওয়া, বা আমার এই দেশের বাঙালি জাতির আদর্শকে আস্থা করে ফেলে দেওয়া কিছু পশ্চিমা ভাবাদর্শে বড় হওয়া কিছু নারী পুরুষ, কিছু নারী আর কি, এর জন্য শতভাগ দায়ী। আমি তাদেরকে মায়ের সম্মান দিয়ে বলছি, বোনের সম্মান দিয়ে বলি যে আপনার কারণে হয়তো বা আপনি ধরাছোঁয়ার বাইরে থাকতে পারতেছেন, কিন্তু আপনার কারণে যে একটা অসহায় পরিবারের যে একটা মানুষ বা একটা বোন, একটা মা ধর্ষিত হলো, শুধুমাত্র আপনার প্রদর্শিত, আমি এটা একজনকে মানে মিনিং করে আপনাদের বোঝাচ্ছি যে কোনো একটা নারী এরূপ ভিডিও বা এরূপ কোনো কিছু দেখতে দেখতে